আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিশোরী সারা শরীফ হত্যার দায় স্বীকার করলেন বাবা আরফান শরীফ। এনএইচএস এর সেবার মান উন্নত করতে না পারলে শীর্ষ কর্মকর্তাদের অপসারণ করা হবে বললেন হেলথ সেক্রেটারি ওয়েস ট্রিটিং। পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার ওপর জোর দিতে হবে, কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং অনুগত ব্যক্তিদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। 10 বছর বয়সী কিশোরী সারা শরীফ হত্যার সব দোষ নিজের বলে স্বীকার করেছেন বাবা আরফান শরীফ। গত বছরের 8 অগস্ট পরিবারের সদস্যদের হাতে নিহত হয় সারা শরীফ। গত কয়েকটি শুনানিতে বাবা আরফান শরীফ নিজ মেয়েকে হত্যা করেননি বলে দাবি করে আসলেও বুধবার আদালতে বলেছেন মেয়েকে হত্যার কোনো পরিকল্পনা তার ছিল না, তারপরও এই হত্যাকাণ্ডের দায় নিতে চান তিনি। সারা শরীফ হত্যাকাণ্ডের পর পাকিস্তানে পালিয়ে গিয়ে ৩৫ দিনের মাথায় স্ত্রী এবং ভাইসহ আবার ইংল্যান্ডে ফেরত আসেন আরফান শরীফ। আরফান শরীফ, স্ত্রী বিনাশ বাটুল এবং ভাই ফয়সাল মালিককে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্ট থেকে। 3 জনের বিরুদ্ধে আনা হয় হত্যার অভিযোগ, কিন্তু সে সময় 3 জনই হত্যায় জড়িত ছিলেন না বলে দাবি করেন। শরীরের প্রায় 25টি হাড় ভাঙা, মস্তিষ্কে আঘাত এবং শরীরে অসংখ্য কামড়ের দাগসহ সারের ওয়াকিং এর বাড়িতে পাওয়া যায় সারার মরদেহ। গত 6টি শুনানিতে আরফান শরীফ দাবি করেন তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। হত্যাকাণ্ডের সময় তিনি বাড়িতেও ছিলেন না, কিন্তু বুধবার আদালতে দাঁড়িয়েই বললেন হত্যার দায় তিনি স্বীকার করছেন। বললেন সব তারই ভুল। আগে ফোন কলে এবং রেখে যাওয়া নোটে যা বলেছেন তাই সত্যি। মেয়েকে হত্যা করেছেন কিনা তার স্ত্রী বিনাশ বাটুলের আইনজীবী জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ, কারণ সারা আমার কারণে নিহত হয়েছে। এরপর শুনানি কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার আরফান শরীফকে জিজ্ঞেস করা হয় তিনি সারাকে পিটিয়ে হত্যা করেছেন কিনা। উত্তরে আবার বলেন হ্যাঁ। সারাকে পিটানোর জন্য ক্রিকেট ব্যাট ব্যবহার করেছেন কিনা জানতে চাইলেও আরফান বলেন হ্যাঁ। গত বছরের 10 অগস্ট ভোরে ওয়াকিং এর বাড়ি থেকে সারার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ পাওয়া যায় দোতলার বাঙ্ক বেডে। সাথে পাওয়া যায় একটি নোট যেখানে বাবা আরফান শরীফ লিখেছিলেন আমি তোমাকে ভালোবাসি সারা। যারা এই নোট দেখছেন তাদের বলছি আমি আরফান শরীফ, আমি নিজের মেয়েকে পিটিয়ে হত্যা করেছি। 9 অগস্ট সারার পরিবার পালিয়ে যায় পাকিস্তানে। এরপর পাকিস্তান থেকে পুলিশের কাছে এই ফোন করেন আরফান। বুধবারও স্বীকার করলেন তিনি সারাকে পিটিয়ে হত্যা করেছেন। এর আগে 3 জনই সারাকে হত্যার অভিযোগ অস্বীকার করেন। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। হেলথ সেক্রেটারি ওয়েস ট্রিটিং বলেছেন রুগ্ন হাসপাতালগুলোর তালিকা প্রকাশ করা হবে। এছাড়া চলমান অচলাবস্থা থেকে স্বাস্থ্য খাতকে টেনে তুলতে না পারলে ম্যানেজারদের বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার লিভারপুলে এনএইচএস প্রোভাইডার কনফারেন্সে কথা বলেন হেলথ সেক্রেটারি। বিভিন্ন হাসপাতালের সেবার মান বিবেচনা করে র্যাঙ্কিং করা হবে বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে রুগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তদারকি করতে অভিজ্ঞ কর্মকর্তাদের পাঠানো হবে। সেবার মান উন্নত করতে না পারলে সিনিয়র কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে বলেও জানিয়ে দিলেন তিনি। হেলথ সেক্রেটারি বলেছেন সেবার মান উন্নয়নে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে। যেসব কর্মকর্তারা নিজের প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। There's a real danger that it creates this target chasing culture where people don't spend the time and actually sorting out the really structural, difficult, important things we need to do. We've got huge problems around capital, the buildings, the IT, and the reform of social care. And in a way, I would want my managers to be incentivized to spend time trying to fix those things. চাঞ্চল্যকর সাউথপোর্ট হত্যা মামলায় অভিযুক্ত আসামি 18 বছর বয়সী এক্সেল রোডাকোবানার বিচার কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। বুধবার লিভারপুল ক্রাউন কোর্টে এই বিষয়ে শুনানি হয়েছে। এতে এইচএমপি বেলমার্শ থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেয় রোডাকোবানা। গত 29 জুলাই সাউথপোর্টের একটি নাচের স্কুলে ছুরিকাঘাতে খুন হয় 9 বছর বয়সী মেয়ে এলাইস ডি সিলভা, 6 বছর বয়সী বিবি কিং এবং 7 বছর বয়সী এলসি ডট স্টানকম।
এ তিনজনকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে এক্সেল রোডাকোবানাকে। বিচার কাজ শুরুর আগে প্রস্তুতি নেয়ার জন্য আগামী 12 ডিসেম্বর আরও একটি শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক জুলিয়ান বোস। এরপর আগামী 20 জানুয়ারি চূড়ান্ত বিচার কাজ শুরু হবে। বুধবার শুনানিকালে রোডাকোবানা নিশ্চুপ ছিল বলে জানানো হয়েছে। শুনানিকালে 29 আগস্টের হামলায় নিহত ও আহতদের প্রায় 20 পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন লিভারপুল ক্রাউন কোর্টে। উপস্থিত ছিলেন হামলায় আহত ইয়োগা প্রশিক্ষক লেনি লুকাস। টাওয়ার হ্যামলেটস পাড়ায় প্রথমবারের মতো ঘাসের ক্রিকেট পিচ এবং ক্রিকেট স্কোয়ার তৈরির কাজ ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে। বুধবার টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান সহ অন্যান্য অতিথিরা ভিক্টোরিয়া পার্কের পূর্বাঞ্চলে ক্রিকেট পিচ সুবিধাসমূহ উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলর কামরুল হোসেন, মিডলসেক্স ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস ও প্রকল্প প্রধান জোশ ন্যাপেট, লন্ডন ক্রিকেট ট্রাস্টের চেয়ার এডওয়ার্ড গ্রিফিন, ESPN ক্রিকইনফোর যুক্তরাজ্যের সম্পাদক অ্যান্ড মিলার, ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও শাহিদুল আলম রতন, মিডলসেক্স ক্রিকেট বোর্ডের সেফগার্ডিং প্রধান ফিল ন্যাপেট, মিডলসেক্স ক্রিকেটের পার্টিসিপেশন ম্যানেজার রাজনাথ। নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, প্রাকৃতিক টার্ফ পিচ খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। প্রকল্পটি বাস্তবায়নে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড, মিডলসেক্স ক্রিকেট ইন দ্য কমিউনিটি এবং লন্ডন ক্রিকেট ট্রাস্টের মতো প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়েছে। We have youngsters, people of all ages, who enjoy playing cricket, watching cricket, and it was a shame that we didn't have a cricket ground in the inner of our parks in Tower Hamlets, and this is the first time in Victoria Park such opportunity has been made available, will be made available to our residents. So I, the lead member, Kamrul Hussain, and the officers, and my advisor, Shuel, we are extremely proud to be here to open this pitch. এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে, তাই টেকসই পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। আজারবাইজানে অনুষ্ঠিত কপ সম্মেলনে দেয়া ভাষণে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। মিনি ইউরোপ খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। 29তম আসরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের মূল অধিবেশন সরকার ও রাষ্ট্রপ্রধানদের আলোচনায় অংশ নেন নোবেলজয়ী এই অধ্যাপক। এ সময় তিনি জলবায়ুর বিপর্যয়কে সাদা চোখে না দেখে ভিন্ন দৃষ্টিতে দেখার আহ্বান জানান। জলবায়ুর পরিবর্তনের কারণে ধ্বংস হতে যাওয়া পরিবেশের নিরাপত্তায় বিশ্ব নেতাদের কার্বনমুক্ত ভিন্ন ধারার জীবনযাত্রা গড়ার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. জলবায়ু সংকটের তীব্রতা থেকে রেহাই পেতে তেল, গ্যাস, কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীর জন্য সর্বজনীন টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওষুধ কোম্পানিগুলোকে সামাজিক ব্যবসার আওতায় আনার পরামর্শ দেন তিনি। এদিকে সম্মেলনের ফাঁকে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও। এ সময় নোবেলজয়ী এই অধ্যাপককে এক নজর দেখা ও ছবি তোলার জন্য ভিড় করেন অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের যেন উপদেষ্টা বানানো না হয়। বুধবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত বড় একটা দেশ, এটি পরিচালনার জন্য 20, 30 অথবা 40 জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকার কাকে নিয়োগ দেওয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক প্রসঙ্গ। অনুগত ব্যক্তিদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অধীনে গঠিত হতে যাওয়া প্রশাসনের দায়িত্ব পালনের জন্য আরও কয়েকজনের নাম ঘোষণা করেছেন। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। ফ্লোরিডার কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক হিসেবে পরিচিত মাইকেল ওয়ালৎসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ট্রাম্পের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। নিউ ইয়র্কের কংগ্রেস ইউম্যান এলিস স্টেপনিককে জাতিসংঘের দূত হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিও প্রধান হচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন। পোল্যান্ডের উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে নতুন একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটি খুলতে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে উদ্বেগের মধ্যে পোল্যান্ড তাদের জনগণকে ন্যাটো জোটের নিরাপত্তা নিশ্চয়তা থাকার বিষয়ে নতুন করে আশ্বস্ত করতে উদ্যোগ নিচ্ছে। বাল্টিক উপকূলের কাছে রেডজিকো শহরে অবস্থিত এই ঘাঁটি 2000 সাল থেকে সচল রয়েছে। ওয়ার্স বলছে, এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পোল্যান্ডের সামরিক মিত্রতার বন্ধন অটুট, তা হোয়াইট হাউসে যিনি থাকুক না কেন। পোলিশ প্রধানমন্ত্রী রাডোস্ত সিকোরস্কি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও পোস্টে বলেছেন, এতে কিছুটা সময় লেগেছে, তবে এই ঘাঁটি নির্মাণ যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত সংকল্পই প্রমাণ করে। যাচ্ছে বিরতি, তার বিরতির পর থাকছে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ না দিলে কঠোর আন্দোলনের হুমকি এবং বিগত 15 বছর আওয়ামী লীগের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী, বললেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। দীর্ঘ প্রায় 22 বছর আগে সিলেটের ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক হলেও বাস্তবে একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া আর কোনো বিমান সরাসরি সিলেটে অবতরণ না করা সহ লন্ডন সিলেট রুটে বিমান একচেটিয়াভাবে অত্যধিক ভাড়া আদায়, আবার বিমানের সিলেটে গেলে অত্যধিক ভাড়া আর ঢাকায় গেলে কম ভাড়া আদায়, এই বৈষম্য দূর করার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে নিউক্যাসলে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহান চৌধুরী। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 50 লক্ষ সিলেটির বসবাস। নামে আন্তর্জাতিক হলেও বাস্তবে একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া আর কোনো ফ্লাইট সিলেটে ওঠানামা করে না, যে কারণে বিড়ম্বনার শিকার হন বিশাল এই সিলেটি প্রবাসী যাত্রী সাধারণ। তাই ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত ও অন্যান্য বিদেশি ফ্লাইট চালুর দাবিতে নিউক্যাসলে এক সভা অনুষ্ঠিত হয়। যেভাবে আমাদের ভাড়াকে সিলেট এবং ঢাকার সাথে একটা তারতম্য করা হচ্ছে, সেটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং আমাদের ভাড়া কমিয়ে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বাংলাদেশে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়। যতদিন পর্যন্ত ওসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত না হবে, যতদিন পর্যন্ত ওসমানী বিমানবন্দরে বিদেশি অন্য ফ্লাইট না নামবে, যতদিন পর্যন্ত ওসমানী বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। আজকের সভাতে আমরা ঘোষণা করতে চাই, যদি প্রবাসী সিলেটবাসীর এই দাবি না মানা হয়, ওসমানী বিমানবন্দর পূর্ণ বিমানবন্দর না করা হয়, তাহলে প্রয়োজন আমরা বিমান বয়কট করবো, আমরা সোনালী বয়কট করবো। তো আমরা আশা করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট 50 লক্ষ প্রবাসী সিলেটের দাবি মেনে নেবেন। মঙ্গলবার ভোররাত ক্যাম্পেইন কমিটির ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কমিটির উদ্যোগে
গসফৌতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ এমলাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক KM আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ মফিজুর রহমান, জামান আহমদ সিদ্দিকী, অন্যান্যের মধ্যে সৈয়দ নাদির আজিজ দরাজ, কাউন্সিলর খালেদ মুশাররফ মামুন ও কমিউনিটি নেতা এনাম চৌধুরী সহ আরও অনেক। শাহান চৌধুরী, চ্যানেল এস নিউজ, নিউক্যাসল। বিগত 15 বছরে আওয়ামী লীগ কর্তৃক সবচেয়ে বেশি নিগৃহীত ও নির্যাতিত হয়েছে জামায়াত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি মঙ্গলবার বার্মিংহামে নেটওয়ার্ক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। বিগত 15 বছর এক জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈরাচারী সরকারের পতনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এখন সময় এসেছে দেশের জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করা, আর এক্ষেত্রে প্রবাসীরা পালন করতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ফোরাম মিডল্যান্ডসের নেটওয়ার্ক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। আমাদের ব্যাপারে বিভ্রান্তি যাই ছড়ানো হোক, পথ আমাদের একটাই, সেটা হচ্ছে আমলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জবাব দেওয়ার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহ যদি আমাদেরকে একটা নিজাম দান করেন, সেখানে এই রাষ্ট্রের নাগরিকরা সবই ফুটিয়ে তুলবে আল্লাহ ছেড়ে। বার্মিংহামে দীর্ঘদিন পর জামায়াতের এই অনুষ্ঠান ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল অন্যরকম উত্তেজনা। আমিরে জামায়াত যখন বক্তব্য শুরু করেন তখন পুরো হল জুড়ে দেখা দেয় পিনপতন নীরবতা। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 15 বছরের থেকে জামায়াতের নেতাকর্মীদের সরাতে পারেনি। 15.5 বছর হিমালয় পর্বতের মতো আপনারা আমাদের পাশে ছিলেন। আপনারা চোখের পানি দিয়ে দোয়া করেছেন, সেজদায় গিয়ে দোয়া করেছেন, নহর রোজা রেখে দোয়া করেছেন, সাদাকা করে দোয়া করেছেন, সংগঠনের দিকে হাত বাড়িয়ে দোয়া করেছেন। এটা দেশে এবং বিদেশে সর্বত্র একই চিত্র ছিল। আল্লাহর এই বান্দাবান্দিদের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব। সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ফরিদ মিয়ার পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ এম ইসমাইল, ATM মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দিন, আতিকুর রহমান, হামিদ হুসাইন আজাদ সহ আরো অনেকে। পরে বার্মিংহামের আলী ম্যানচেস্টারে কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কবিতা সন্ধ্যা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি শাহ কায়ুম। ম্যানচেস্টার সাহিত্য কেন্দ্রের উদ্যোগে কবিতা আবৃত্তির আয়োজন করা হয় GMBR হল রুমে মঙ্গলবার। নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। ফারুক জসির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। কবিতা চর্চার মধ্য দিয়ে সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক মানুষদের সমন্বয়ে বাংলাদেশি কমিউনিটিতে একটা সাংস্কৃতিক ঐক্য আমাদের প্রয়োজন। মতাদর্শের ঊর্ধ্বে উঠে আবহমান বাঙালি সংস্কৃতির বিকাশে আমাদের এই ঐক্যটা জরুরি। এ কথাগুলো বলেন কবিতা সন্ধ্যায় আগত অতিথিরা। কমিউনিটির অনেক মানুষ এখানে এসেছেন যারা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমরা সবাইকে আমাদের সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আরো বড় পরিসরে একটি ভালো অনুষ্ঠান করতে সকলের সহযোগিতা কামনা করছি। তাবেদার রসুল বকুল এর সভাপতিত্বে ও ফারুক জসির পরিচালনায় উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ। শাহ কাইয়ুম, চ্যানেল এস নিউজ, ম্যানচেস্টার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে দেশ। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার ওল্ডহ্যামে ওয়েলফেয়ার বিডি নর্থের আয়োজনে সমাবেশে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আমন্ত্রিত প্রায় 6 শতাধিক অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি মাওলানা নোমান আহমেদের সভাপতিত্বে এবং বদরুল আলম, নুরুল আমিন ও সরওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর দিলদার চৌধুরী, বাংলাদেশ থেকে আগত ডক্টর রেদওয়ানুর রহমান, ওয়েলফেয়ার বিডি নর্থ নেতা আতিকুর রহমান জিলু ও আনোয়ার আলী জিতু। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্পেনের কাতালোনিয়া বিএনপি। আমাদের প্রতিনিধি আফাস জনি জানান, বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টেলিকনফারেন্সে যুক্ত হন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল। তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা নেমে দাঁড়াবে 7 ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়া কিছুটা উষ্ণ থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসে শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। দিনের তাপমাত্রা 13 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাবনা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কিশোরী সারা শরীফ হত্যার দায় স্বীকার করলেন বাবা আরফান শরীফ। এনএইচএস এর সেবার মান উন্নত করতে না পারলে শীর্ষ কর্মকর্তাদের অপসারণ করা হবে বললেন হেলথ সেক্রেটারি ওয়েস ট্রিটিং। পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার উপর জোর দিতে হবে কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং অনুগত ব্যক্তিদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।